এখন আমাদের নিজের ওয়েবসাইটে জাভাস্ক্রিপ্ট রান করার সময় এসেছে। মানে আমাদের নিজের ওয়েবসাইটে জাভাস্ক্রিপ্ট দিয়ে দেখব যে আউটপুট কি চলে আসে, তাই তো? তো সেজন্য আমরা জাভাস্ক্রিপ্ট রান করার জন্য আমাদের ফোল্ডারের একটা আমাদের ফাইলের একটা ফোল্ডার তৈরি করে নেব। আমি প্রেফার করি যদি আপনার ডিভাইসের এসএসডি লাগানো থাকে তাহলে সি ড্রাইভের ভেতরে কাজ করবেন। সি ড্রাইভে অন্য ফাইলের ভেতরে কাজ না করে এখানে এসে নতুন একটা ফোল্ডার তৈরি করে নেবেন, যে হচ্ছে কি কোড নামের বা যে কোনো একটা ফোল্ডার তৈরি করে নেবেন। ওই ফোল্ডারের ভেতরে আমি যেমন লিখছি এখানে কাস্টম বাই ফজলে, মানে হচ্ছে আমি এইখানে এটার ভেতরে যা করার কাস্টম করতেছি। এই ফাইলগুলোতে কোনো কাজ করবেন না। তো এখানে কোড লিখলাম, আমি কোড লিখে এর ভেতরে সাপোজ একটা দিলাম যে এখানে নিউ একটা ফোল্ডার তৈরি করে নেই জাভাস্ক্রিপ্ট বা জেএস। এখন এই ফোল্ডারটাকে আমরা রাইট বাটনে ক্লিক করে ওপেন উইথ ভিএস কোড করব। আচ্ছা, ওপেন উইথ ভিএস কোড করার পরে এইখানে এটা চলে আসছে। এখন কি করব, আমরা এখান থেকে একটা ফাইল তৈরি করে নেব, বা হ্যাঁ ফাইল তৈরি করে নেব। এইখানে ফাইল তৈরি করে নেব, যে কোনো একটা নাম দিয়ে ফাইল তৈরি করে নেব। আমি নাম দিলাম ইনডেক্স, মানে হচ্ছে এইখান থেকেই শুরু আর কি, আমাদের শুরুর জিনিসটা এখানে লিখলাম ইনডেক্স। এখন যেহেতু এইচটিএমএল মোটামুটি আপনার জানার কথা, না জানলেও সমস্যা নাই, এখানে জাস্ট এক্সক্লেমেটরি একটা সাইন দিয়ে ইন্টার দেবেন, তাহলে দেখতে পাচ্ছেন এইরকম একটা ইন্টারফেস চলে এসেছে। তো আপনি যদি এইটা না চান, যে আপনি যদি টেমপ্লেটটা একদম মানে হচ্ছে যে কি বলবো রেডিমেড চান, তাহলে এইভাবে করবেন, অথবা আমার গিটহাবের লিংক দেয়া থাকবে ডেসক্রিপশনে, সেখান থেকে আপনি এরকম একটা ফোল্ডার পাবেন। তো এইখান থেকে আমি যে কোড করব সেই কোডটা এখানে পেয়ে যাবেন। ধরেন আমি লিঙ্কিং এর ভেতরে একটা ফাইল তৈরি করেছি, যে এই লেকচারের যা যা কোড থাকবে সেই এই লিঙ্কিং এর ভেতরে থাকবে, এবং এই যে কয়টা ফাইল থাকবে সেই কয়টা ফাইল এখানে থাকবে। তো এইখান থেকে জাস্ট এখান থেকে এই কোডগুলোকে কপি করে নিয়ে আপনি ওখানে পেস্ট করতে পারবেন, অথবা আপনি পুরো ফোল্ডারটাকে ডাউনলোড করে নিতে পারবেন এইখান থেকে। এই যে কোড আছে, তো এইখান থেকে কোড জিপ ফাইল ডাউনলোড করে আনজিপ করলে আপনারা সবগুলো ফোল্ডার বা ফাইল পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে আমরা কি করতে পারি, এরপরে এইখানে এটাকে আমরা রান করতে পারি। রান করার জন্য আমরা এইখানে জাস্ট এখানে ক্লিক করব, বাহিরে ফোল্ডারের বাইরে ফাইলের বাইরে এখানে ক্লিক করে রিলিভেন ইন ফাইল বা রিভিল ইন ফাইল এটাতে ক্লিক করে এটাতে ডাবল ক্লিক করব, জাস্ট index.html কে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে এই যে এরকম আসতেছে, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না, তাই তো? আমরা যদি এখানে গিয়ে একটা কিছু লিখি, যে html h1 ট্যাগ দিয়ে লিখলাম, যে আমার নামটাই লিখলাম, সবার নিজের নাম তো প্রিয় হয়, আমার নামটাও আমার প্রিয়। এখন সেভ করলাম, সেভ করে যদি রিলোড করি, এই যে দেখতে পাচ্ছি ফজলে রাব্বি, মানে আমাদের এইচটিএমএল কোডটি কিন্তু লেখা হয়ে গেছে। এখন আমরা জাভাস্ক্রিপ্ট লিখব এই এইচটিএমএল এর ভেতরেই। সেজন্য এই যে বডির ভেতরে, এই যে বডি দেখতে পাচ্ছি, বডির ভেতরে আচ্ছা আমার বডির ভেতরে আমরা স্ক্রিপ্ট লিখব, স্ক্রিপ্ট, ওকে স্ক্রিপ্ট লিখব। স্ক্রিপ্ট লিখে এই স্ক্রিপ্টের ভেতরে আমরা এই আমার কোপাইলট অন করা আছে, কোপাইলটটা অফ করতেছি, ডিসেবল ফর এইচটিএমএল, ওকে। এইখানে আমরা কোড লিখতে পারি। আমরা যেহেতু এখান থেকে আমরা কন্ট্রোল শিফট আই দিলে কনসোলটা অন হতো, কনসোলটা অন হয়েছে। এখানে আমরা জাভাস্ক্রিপ্ট লিখতাম প্লাস 1 প্লাস, আচ্ছা এই যে 4 প্লাস 7 3 4 প্লাস 5 প্লাস 6 এন্টার দিলাম, তাহলে কত আসলো 15, মানে হচ্ছে জাভাস্ক্রিপ্ট এইখানে লিখতেছি। এইখানে কিন্তু প্রয়োজন হচ্ছে না কনসোল ডট লগ দেওয়ার প্রয়োজন হচ্ছে না, তাই তো? প্রয়োজন হচ্ছে না, এটা দিলেও হচ্ছে না দিলেও হচ্ছে। কিন্তু আমরা যখন এই যে এইখানে কোড লিখব, বা এইখানে সাপোজ একটা জিনিস দিই কনসোল, মানে হচ্ছে আমাদের এই কোডটা
এই কোডটা, এই এইচটিএমএল ফাইলটা যে ব্রাউজারে লোড হবে সেই ব্রাউজারের কনসোলে কি করবে, লক করবে বা দেখাবে বা প্রিন্ট করবে। কি প্রিন্ট করবে? সাপোজ দিলাম হচ্ছে 4 প্রিন্ট করবে। এখন সেভ করলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করব আমরা, অথবা এইখান থেকে ফাইলে গিয়ে এই যে এখান থেকে সেভ করতে পারে, বা শর্টকাট হচ্ছে কন্ট্রোল এস, মানে হচ্ছে এখানে সেভ করলাম। সেভ করার পরে আমরা যদি ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে এটাকে রিলোড করি, রিলোড করলে দেখতে পারবো 4, আবার রিলোড করি, আবার রিলোড করলে দেখতে পারবো 4। তার মানে হচ্ছে আমাদের এই যে স্ক্রিপ্ট ট্যাগটার ভেতরে যে জাভাস্ক্রিপ্ট লিখতেছি, এই জাভাস্ক্রিপ্টটা কিন্তু এখানে শো করাচ্ছে। আমরা কিন্তু জাভাস্ক্রিপ্ট দিয়ে ব্রাউজারে কিছু দেখতেছি না। এই ব্রাউজারে দেখার জন্য ডম ম্যানিপুলেশন জানতে হবে, সেটা একটু পরে জানবো। আমরা আগে এই যে কনসোলে দেখতেছি জাভাস্ক্রিপ্ট কিভাবে কাজ করে, ফান্ডামেন্টাল বিষয়গুলো শিখব। এরপরে আরেকটা কনসোল লগ লিখতে পারি। কনসোল লগ কেন লিখতেছি? কারণ আমরা আমাদের ওয়েবসাইটে যে ব্রাউজারে রান হবে সেই ব্রাউজারের কনসোলে যাতে কোনো কিছু দেখতে পারি, বুঝতে পারি যে আমাদের জাভাস্ক্রিপ্ট কোড রান হচ্ছে কিনা। হ্যালো ওয়ার্ল্ড, ওকে, সেভ করলাম। সেভ করে আমাদের ব্রাউজারটাকে আবার যদি রিলোড করি, এই যে দেখতে পাচ্ছি আমাদের ব্রাউজারে কিন্তু লোড হচ্ছে, মানে জাভাস্ক্রিপ্ট, এই যে এইচটিএমএল কোডের ভেতরে জাভাস্ক্রিপ্ট লিখতেছি বা রান করতেছি। তো আমরা যখন এই যে এইচটিএমএল এর ভেতরে জাভাস্ক্রিপ্ট লিখতেছি, মানে একটার ভেতরে আর একটা হয়ে যাচ্ছে, জগা খিচুড়ি হয়ে যাচ্ছে, তাই তো। তো এই জিনিসটাকে যদি আমরা, মানে স্ক্রিপ্ট মানেই হচ্ছে জাভাস্ক্রিপ্ট, এই স্ক্রিপ্টের ভেতরে যা লিখতেছি সেগুলাই জাভাস্ক্রিপ্ট। তো এই জিনিসটাকে যদি আমি এইখানে না লিখে আলাদা কোনো জায়গায় লিখে এইখানে নিয়ে আসতে পারি, তাহলে বিষয়টা কেমন হয়? তাহলে বিষয়টা হচ্ছে এই এইচটিএমএল জিনিসটা আলাদা থাকলো, তারপরে ওই যে জাভাস্ক্রিপ্ট জিনিসটা আলাদা থাকলো, তাই তো। তো সেই জন্য এইখানে আমি আরেকটা ফাইল তৈরি করে নেব। সেই ফাইলের নাম দিলাম app.js। কেন দিলাম? কারণ লিখতেছি জাভাস্ক্রিপ্ট লিখতেছি, তাহলে হচ্ছে এই অ্যাপ ফোল্ডারটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের, অ্যাপ ফাইলটা জাভাস্ক্রিপ্টের ফাইল, ইন্ডেক্সড ফাইলটা হচ্ছে এইচটিএমএল এর ফাইল, কারণ ডট এইচটিএমএল দিছি এবং এখানে ডট জেএস দিছি, মানে জাভাস্ক্রিপ্ট ফাইল। ওকে, এখন আমরা সেই জিনিসটা এখানে পেস্ট করলাম নিয়ে এসে, এবং কন্ট্রোল এস দিলাম, অটো কিন্তু এটা হয়ে গেছে। এটাও একটা এক্সটেনশনের মাধ্যমে করতেছি বা সেটিংসের মাধ্যমে করতেছি, সেটা আপনাকে জানাই দেবো, সমস্যা নাই। এই যে জিনিসটা করতেছি, এই জিনিসটা কিন্তু আসলো, কিন্তু আমরা দেখতেছি যে জেএস লিখছি না। তার মানে এই যে আমাদের কম্পাইলার জানে, বোঝে যে এটা কিন্তু জেএস ফাইল। তার মানে নতুন করে আর জানাইতে হচ্ছে না যে আমরা এর ভিতরে জেএস লিখতেছি। জেএস ফাইল মানে আমরা এর ভিতরে জেএস লিখবো, তাই তো। এই যে জেএস লিখলাম। এখন কোনো একটা কিছু লেখার পরে, একটা স্টেটমেন্ট লেখার পরে, এক লাইন লেখার পরে আমরা সেমিকোলন দেব, যাতে কোডগুলোকে ক্লিন দেখা যায়। ওকে, না দিলেও সমস্যা নাই, কোনো এরর দেবে না। সেভ করলাম। সেভ করার পরে এখন যদি আমরা ব্রাউজারে গিয়ে দেখার চেষ্টা করি যে জাভাস্ক্রিপ্ট কাজ করতেছে কিনা, জাভাস্ক্রিপ্ট কিন্তু কাজ করতেছে না। কেন করতেছে না? কারণ আমাদের এই এইচটিএমএল ফোল্ডার জানে না যে জাভাস্ক্রিপ্ট জিনিসটাও আছে। সেজন্য আমাদের কি করে দিতে হবে, এখানে আমরা জাভাস্ক্রিপ্টটাকে লিঙ্ক করে দেব, এই এইচটিএমএল এর সাথে জাভাস্ক্রিপ্টটাকে লিঙ্ক করে দেব। লিঙ্ক করে দেব কোথায়? এখন আমরা এইখানেও জাভাস্ক্রিপ্টটাকে লিঙ্ক করে দিতে পারি। স্ক্রিপ্ট লিখব, এরপরে এসআরসি মানে হচ্ছে সোর্স কোথায় সেই জিনিসটা দেখব। তো এখানে সোর্স জিনিসটা দেখব, তাহলে কোথায় আছে? অ্যাপ app.js। ওকে, সেভ করলাম। সেভ করার পরে আমরা এখন যদি ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে রিলোড করি, এই যে দেখতে পাচ্ছি জাভাস্ক্রিপ্ট রান করতেছে। তো এইখানে যদি আমরা দেই, তাহলে এখানে একটা জিনিস আছে ডেফার, ডেফার দিতে হবে। ডেফার মানে হচ্ছে যে এই জাভাস্ক্রিপ্টটা পরবর্তীতে লোড হবে, আগে এইচটিএমএল কোডটা লোড হয়ে যাবে। এখন বিষয়টা হচ্ছে যে জাভাস্ক্রিপ্টের দেখা গেল অনেক বড় কাজ আছে, ওই কাজটা করতে সময় বেশি লাগতেছে। সেক্ষেত্রে কিন্তু আমাদের এইচটিএমএল কোড মানে হচ্ছে এখানে কিছু না দেখায় শুধু সাদা লোডিং দেখাবে, তো বিষয়টা কেমন বিচ্ছিরি লাগবে, ইউজার বুঝতে পারবে না যে কি ঘটনা ঘটতেছে। এই জন্য ডেফার দিলাম, যাতে এইচটিএমএল কোডটা আগে লোড হয়, তারপরে জাভাস্ক্রিপ্টে লোড রান করে। তো এই জিনিসটা, এই যে ডেফার না দিতে চাইলে আমরা জাস্ট এখান থেকে
এই জিনিসটা বডি ট্যাগের একদম উপরে, মানে এই স্ক্রিপ্টের নিচেই যাতে বডি ট্যাগটা থাকে, মানে বডির ইন্ট ট্যাগ, ওপেন ট্যাগ না, ইন্ট ট্যাগ। এইখানে দিলে আর ডিফার দেওয়ার প্রয়োজন নাই। তো সেভ করলাম এবং এখানে রিলোড করলাম, সেম জিনিসটাই করতেছে। এখন কথা হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট শিখতে হলে আমাদের কি কি প্রয়োজন, কি কি প্রয়োজন মানে হচ্ছে আমাদের কি কি জানা দরকার। প্রথমত জানা দরকার হচ্ছে, কি কি জানা দরকার, HTML জানা দরকার, CSS জানা দরকার, সেটা মোটামুটি আমরা আগে থেকেই জানি বা না জানলে জেনে নেব। এরপরে আর কি কি জানা দরকার, আরও কিছু ম্যাথমেটিক্যাল টার্ম জানা দরকার, যেগুলা না জানলে জাভাস্ক্রিপ্টে কাজ করা কঠিন হয়ে যাবে। যেমন নাম্বার, নাম্বার আমরা জানি না, এটা একটা নাম্বার, 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 এগুলো নাম্বার আমরা জানি, তাই তো? এই নাম্বারের ভেতরে কোনটা অড, ইভেন, অড, অর, ইভেন, এগুলো আমরা জানি না। এই যে 3 একটা হচ্ছে অড নাম্বার, এই যে 6 একটা ইভেন নাম্বার, এই জিনিসগুলো তো আমরা জানি, তাই তো? আমরা যোগ বিয়োগ করতে জানি না, যোগ বিয়োগ 3 + 4 মানে কত হচ্ছে 5। যে বিষয়গুলো আমাদের প্রতিনিয়ত কাজে লাগে, প্রত্যেক জীবনের যে জিনিসগুলো প্রতিদিনই আমরা কাজে লাগাই, যেমন বাজারে যাচ্ছি, কোন জিনিস কিনতেছি, কোন জিনিসের দাম কেমন, এগুলো তো আমরা জানি, তাই তো? এরপরে আসতেছি পার্সেন্টেজ, মানে হচ্ছে আমরা যদি কোনো বই কিনতে যাই সেখানে কিন্তু বলে দেয় যে এটা 10% ছাড়, 20% ছাড়। এবার কি কখনো যদি আপনি গিয়ে এরকম বলেন না যে কত দাম কত, অনেকে বলে দাম কত, আবার অনেকে বলে যে কত পার্সেন্ট ছাড় দিচ্ছেন। তো আপনি যদি কখনো না গিয়ে বলেন যে কত পার্সেন্ট ছাড় দিচ্ছেন, এবার গিয়ে বলবেন। তো তাহলে কত পার্সেন্টেজ, এই পার্সেন্টেজটা জানা দরকার। তাহলে এভারেজটাও আমরা জানি আর কি, যে 5 জনকে 100 টাকা ভাগ করে দিলে এভারেজ কয় টাকা করে সে পাবে। আবার কম্প্যারিজন আমাদের জানা দরকার, যেমন 3 বড় নাকি 4 বড়, 4 বড় নাকি 5 বড়, বা 5 বড় নাকি 7 বড়, এই জিনিসগুলো আমাদের জানতে হবে, তাই তো? তো এই কম্প্যারিজন জিনিসগুলোকে জানবো। দেন প্রাইম নাম্বার জানবো, যে কোনটা প্রাইম নাম্বার, এইসব ছোটোখাটো জিনিসগুলো জানবো। আর একটা জিনিস হচ্ছে যে আমরা যখন কোনো কিছু শিখবো বা কোনো কিছু জানবো না শিখতে গিয়ে, তখন সেটা আমরা গুগল করে, ইউটিউব করে জেনে নিতে পারবো। তো আমার সাথে চলতে গেলে আপনাদের আমার সাথে ইন্টারঅ্যাক্ট করতে হবে, কোনো প্রবলেম হলে কমেন্টে জানাইতে হবে, বা আপনি একটা জিনিস লিখছেন সেটা কমেন্টে জানাই দিলে বাকিদের কমেন্ট আপনারা দেখবেন যে সে কোন প্রবলেম ফেস করছে, বা তার কোডটা দেখে দেখবেন যে আমি এইভাবে প্রবলেমটা সলভ করছি, সে ওইভাবে প্রবলেমটা সলভ করছে। তাহলে দেখতে পারবেন যে একটা কমিউনিটি তৈরি হবে। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার কোড এভাবে করার চাইতে সে করছে অন্যভাবে, তাহলে তার কোডটা অনেক এফিশিয়েন্ট। আবার আপনি আপনার এই ভিডিও দেখার শেষে আপনি কিন্তু গিটহাবে গেলে আমার সম্পূর্ণ কোডটা দেখতে পারবেন। সেইখান থেকে কোড নিয়ে যে কোড শিখে সেখান থেকে কিন্তু আপনি জানার পরে সেই কোডটাকে কমেন্টে জানাই দিতে পারেন যে আমি এই প্র্যাকটিস করছি। তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে, পরবর্তী ভিডিওতে স্বাগতম।